নিতুর মাহবুব ভাই, লেখিকা ধানিকা পর্ব 10। দেখছিস তো যায়নি, তাহলে বললেন কেন? ইচ্ছে করেছে বলেছি, সবাইকে আমার নানা রকম কথা বলতে ভালো লাগে, এজন্য বলেছি। তোকে তো বলিনি যে বাইরে যাব, তোকে বলেছি আমার ঘরে আসতে। কেন আসিসনি? মিথ্যে বলা যে মহাপাপ, আপনাকে কেউ শেখায়নি? তুই তো দেখি এখন বেয়াদবের সঙ্গে সঙ্গে ঝগড়াটেও হয়ে গেছিস, কথাবার্তা শুনছিস না, তার উপর আবার চোখ রাঙিয়ে কথা বলিস। নিজেকে কি মনে করিস, রানী ভিক্টোরিয়া, নবাব ফয়জুন্নেসা? আপনিও তো অভদ্রের চূড়ান্ত, সবসময় এরকম করে কেন কথা বলেন? একটু ভালো করে কথা বললে কি হয়? নর্মাল কার্টেসিও মেনটেন করেন না। ছি! এতে সি এর কি হলো? সি এর কি হলো? অবশ্যই সি। আমি আপনার ছোট হই, আপনার থেকে অনেক কিছু শেখার কথা আমার, কিন্তু আমার তো মনে হয় আপনার আমার কাছ থেকে শেখা উচিত, আলবৎ শেখা উচিত। মাহবুব ভাই এগিয়ে এসে ঝট করে নিতুর কোমরের দুদিকে ধরে উঁচুতে তুলে ফেললেন। একটা আছাড় মারবো না, সব হাড্ডি গুঁড়ো হয়ে যাবে, তুষ করে ফেলবো। নিতু দুহাতে গলা চেপে ধরল মাহবুব ভাইয়ের, আকাশ ফাটিয়ে চিৎকার করে বলল, 1 সেকেন্ডের মধ্যে আমার কোমর না ছাড়লে গলা টিপে মেরে ফেলবো আমি আপনাকে, মেরে ফেলবই। তুই গলা টিপে মেরে ফেলতে পারলে আমি এক্ষুনি আমার নাম বদলে ফেলবো, আমার নাম রাখবো ছাগল, এক্ষুনি। এত রাগ না তোর? তুই রাগের ফ্যাক্টরি বনেছিস। আমার অবাধ্য হওয়া? এতদিন পর তোর কাছে 1 কাপ চা চেয়েছি, একটু ঘরে আসতে বলছি, তাতেই রাগ? রাগ আপনার মতো মানুষের সঙ্গে? ছি! আমার রাগেরও মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। নিতুর কথা শেষ হলো না, মাহবুব ভাইয়ের বন্ধু নীরব ভাই চলে এসেছেন। মাহবুব ভাই নিতুর কোমর ছেড়ে দিলেন, নিতু মেঝেতে পড়ে গেল। কি হয়েছে রে? নিতুকে বললাম চা দিতে। নীরব, তুই খাবি তো নাকি? খেতে পারি। 2 কাপ দিস নিতু, সঙ্গে খবরদার তোদের 12 মাসি টিনের নোনতা বিস্কুট দিবি না, আমি ডায়াবেটিক্সের রোগী নই। সুগার টোস্ট দিয়ে আনবি। নিতু কঠিন গলায় বলল, আমি আপনাকে চা দেব না, কখনো না, কোনো দিনও না। এই বাড়িতে আপনি কোনো দিন চা পাবেন না, আমি বেঁচে থাকতে তো নয়। নীরব মাথা চুলকে বলল, তোরা কি ঝগড়া করছিলি? নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ল, আর যেন কিছুই হয়নি এমনভাবে মাহবুব ভাই অন্যদিকে তাকালেন। নিতু উঠে দাঁড়ালো। সমস্যাটা কি তোমাদের মাঝে? কথাবার্তা নেই, অথচ বিশাল ঝামেলা। নিতু কিছু বলতে যাবে, তখনই মাহবুব ভাই চেঁচিয়ে বললেন, আমার কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার জননী সে। তার কাজ হলো আমার সামনে সমস্যা তৈরি করে দেওয়া। এই যে এখনও তার পেটের ভিতর 1 কোটি সমস্যা বিদ্যমান। মাহবুব ভাই পাশের চেয়ারটা লাথি মেরে ফেলে দিলেন। নিতু ভয়ে কেঁপে উঠল আবার। মেঝে থেকে কুড়িয়ে ওড়নাটা গায়ে পড়তে পড়তে বলল, আমি চা বানিয়ে দিচ্ছি নীরব ভাই। নীরব জবাব দেওয়ার সুযোগ পেল না। মাহবুব ভাই আবার হুঙ্কার দিলেন, ড্রয়িং রুমে আমার ব্লেজারটা ফেলে এসেছি, জুতো, সানগ্লাস, কি ফেলে এসেছি, জিনিসগুলো দেখে দিয়ে যাস নিতু। নীরব ভাই অতি উৎসাহী কণ্ঠে বললেন, হে নিতু, তুমি কি নতুন চশমা নিলে? 2 মাস হলো। চশমার চেহারা বদলে গেছে তোমার, মনে হচ্ছে শান্ত হয়ে গেছে আগের থেকে। রেগুলার ইউজ করতে হয়? জি। আমার তো ক্লাস 8 থেকে, শুধু মাহবুবেরই লাগলো না। পাইলট সাহেব কি না, চিলের মতো দৃষ্টি। নিতু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আমি দূরের জিনিস ঝাপসা দেখি। মাহবুব ভাই কথা বললেন আবার, বললাম তো অন্ধ, এখন ট্যাগলাইন লেগে গেল, আমি অন্ধ, আমাকে রাস্তা দেখিয়ে দিন। নীরব ভাই মাহবুব ভাইয়ের পিঠ চাপড়ালেন। অন্ধত্বের কি আছে? চশমাটা হলো এ সাইন অফ স্মার্টনেস। আসলে স্মার্টনেস। মনে হয় অন্ধ বুড়িটার এখন শুধু হাতে লাঠি থাকলেই হতো। তোর শুধু খ্যাপাটে কথাবার্তা। কিন্তু চলো, বিশেষ কিছু লেন্স নিয়ে এসেছি, তোমাকে বিভিন্ন ধরনের লেন্স দিয়ে ছবি তোলা শেখাবো। নিজের গায়ের জামাটাই যে ঠিকমতো দেখতে পায় না, তাকে দিয়ে ছবি তোলানো ঢং। আমার ধারণা চোখের ফোকাসও ঠিক নেই। ধর তুই নিতুকে দেখাচ্ছিস কিভাবে পাখির ছবি তুলতে হয়, কিন্তু নিতু কি তুলবে জানিস? পাখির বিষটা। মাহবুব ভাই দরম করে কিল বসিয়ে দিলেন নীরব ভাইয়ের পিঠে। তোর লেন্সগুলো আমি দেখব, চল। নিতু একসুটে ড্রয়িং রুমে এলো। এই তো মাহবুব ভাইয়ের ব্লেজার আর হ্যাট, এই তো তার জুতাটাও। মাহবুব ভাইয়ের সব জিনিস সে তুলে নিল। এই সব জিনিস নিতু নষ্ট করে ফেলবে, সব ধ্বংস করে দেবে, এক্ষুনি সে সব জ্বালিয়ে দেবে। ছাদে এসে নিতু ব্লেজারের পকেট চেক করলো, সুন্দর আংটির বক্স বেরিয়ে এলো। 2টো আংটি হীরের। বাহ, আংটি বদলের প্রিপারেশনও হয়ে গেছে এত দূর। আংটির বক্সটা নিতু নিজের কাছে রেখে দিল। তারপর ব্লেজারে আগুন ধরিয়ে দিয়ে চিৎকার করে কাঁদলো,
নিতুর চোখের ফোকাস ঠিক নেই। কত বড় কথা, সবার জন্য গিফট, দুজনের আংটিও কেনা হয়ে গেছে, আবার বিয়েরও কি প্ল্যান, বিমান ভাড়া করে আকাশে মেঘের উপর বিয়ে। আর নিতু, তার কি হবে? বউ আর তিনি এক সত্তা। নিতুর হাতে লাঠি। কে বলেছিল আগ বাড়িয়ে কথা বলতে? নিতু তো কথা বলতে চায় না, কোনো কথাই তো নেই নিতুর, সব ফুরিয়ে গেছে। সেও রুবা আপার মতো একজন কাউকে বেছে বিয়ে করে নেবে, একদম অপরিচিত কাউকে। এখন নয়, বড় হয়ে। তারপর প্যারিসে যাবে হানিমুনে। নিতু পরবে রূপালি বর্ডারের গাঢ় সবুজ রঙের শাড়ি, শাড়ির আঁচলে মৎস্যকন্যার ছবি আঁকা থাকবে, সঙ্গে সবুজ পাথরের লম্বা কানের দুল, হাতের চুড়ি হবে সবুজ কাচের। রাতের আইফেল টাওয়ারের সামনে সে বরের গা ঘেঁষে দাঁড়িয়ে বলবে, এবার তো একটা বাবু চাই নাকি। ব্লেজার জ্বালিয়ে নিতুর মনে হলো অনেক শান্তি লাগছে, ফুরফুরে টাইপ, অনেক হালকা। মাহবুব ভাইয়ের জুতোটাও সে লুকিয়ে ফেললো, সানগ্লাস ফেলে দিল, হাতটাও এখন সে লুকিয়ে ফেলবে। উফ, কারো জিনিস নষ্ট করলে এত শান্তি হয় জানলে নিতু তো সেই কবেই সব নষ্ট করত। আর একটা সুযোগ পেলে সে মাহবুব ভাইয়ের সুটকেসটাও ছাদের পানির ট্যাঙ্কে ফেলে দেবে। আহ, ভাবতেই কত আরাম লাগছে রে। বিকেলের মধ্যেই পলুরা চলে এলো। নিতু হাঁপ ছেড়ে নিঃশ্বাস ফেলল। এবার সবার মাঝে আরও ভালোভাবে থাকা যাবে। একগুঁয়ে মনটা এবার একটু তো শান্ত হবে। রাতে মাহবুব ভাই ঘোষণা দিলেন ব্যাচেলার্স পার্টি হবে। রুবা আপা মেয়ে বলে এমন একটা পার্টি থেকে তো বঞ্চিত হতে পারে না। রুবা আপারও অধিকার আছে, আর সেই অধিকার রক্ষার্থে তিনি জিনিসপত্র সব নিয়ে এসেছেন। হেভি মিউজিক হবে, সঙ্গে আরও ফিসফিসানো টাইপ ড্রিঙ্ক হবে। বড় চাচার পারমিশন পাওয়া গেছে, তবে মিথ্যে বলা হয়েছে হারমোনিয়াম বাজিয়ে একটু গান টান হবে, তাও নিতুর নাম করে। নিতু তো তার রূপা আপাকে খুব ভালোবাসে, সেজন্য রূপা আপার প্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বিয়ে হয়ে চলে যাচ্ছে, যদি আর কখনো গান শোনানো না হয়। আহারে। বড় চাচার পারমিশন নিয়ে এসে মাহবুব ভাই ঘোষণা দিলেন বাসার সবচেয়ে লম্বা রুমটা পাওয়া গেছে, তবে সব কিছু করতে হবে খুব সাবধানে, ফিস টাইপ পার্টি। নিতুরও জায়গা হলো। নীরব ভাই রিকোয়েস্ট করে নিয়ে গেলেন নিতুকে। নিতু ভদ্রতার হাসি হেসে বলল, আমি ওসব মদ ফদ খাবো না। খেতে বলছে কে, জাস্ট দেখবে। নিতু জানে, খুব ভালো করেই জানে, মদ খেলে মনের সব সত্য কথা বেরিয়ে যায়। সে কিছুতেই এই বস্তু স্পর্শ করবে না। ব্যাচেলার্স পার্টি নামক পরিবেশে গিয়ে নিতুর ভালো লাগলো না। কোনো কারণ নেই, এমনিতেই নিতুর মনে হলো বিয়ে হয়ে যাওয়ার আগে ঘটা করে পার্টির তো কিছু নেই, তার চেয়ে বরং নিজেকে সময় দেওয়া ভালো। মায়ের বুকে কুটিসুটি মেরে ঘুমোলে আরাম। বিয়ে হয়ে সম্পূর্ণ অন্য মানুষের বিছানায় ঘুমানো, বাপরে কি চ্যালেঞ্জিং ব্যাপার। আচ্ছা, রাতে ঘুমের ঘরের লোকটা কি রুবা আপার গায়ে পা তুলে দেবে? উফ না। নিতু চলে এলো। বড় চাচার ঘরে বসে চার্লি চ্যাপলিনের মুভি দেখতে দেখতে গম্ভীর গম্ভীর কিছু আলোচনাও হলো। চার্লি চ্যাপলিনের হ্যাটের বিশেষত্ব কী, গোঁফটা কেন এমন, সব মুভির মাধ্যমে তিনি কিছু মেসেজ রেখে গেছেন, সেসবের কি মানে। এক পর্যায়ে ঘুম ঘুম চোখে নিতু বড় চাচার বিছানাতেই শুয়ে পড়ল। পরে মা এসে ডেকে নিতুকে ঘরে পাঠালেন। রাত 2টো নাগাদ পলু এসে নিতুকে ঠেলে তুলে দিল। ফিসফিসিয়ে খবর বলল, মাহবুব ভাই তো পুরো টাল, কম্পিটিশন করে করে কপেক ভদকা নিয়েছিলেন, এখন জীবন মরণ অবস্থা, কোনো সেন্স নেই, শরীর নিয়ে দাঁড়াতে পারছেন না। বলিস কি, এখন কই? বমি করছেন অনবরত। নিতু উদাস গলায় বলল, বাতি নেভা বলু, চোখে লাগছে। তুই দেখতে যাবি না একবার? না, গাঢ় ঘুমে ডাকলি বলে মাথা ঘোরাচ্ছে। উফ, তোর কি মাথায় বুদ্ধি নেই? কেউ একজন মদ খেলো বলে আমার ঘুম ভাঙিয়ে দিবি? তুই সত্যি যাবি না? তোর জন্য ভ্যান ভর্তি কলার কাঁদি নিয়ে এলো। কলা আনলেই যেতে হবে? আমি গিয়ে কি করব? সঙ্গে কেউ নেই? সঙ্গের সবাই তো টাল, দীপু আর সোহেল আছে, সামলানো যাচ্ছে না, কিছু ঘটে গেলে। এই নিতু রে, যদি মরে যায়? ধুত, মরবে কেন, মদ খেলে কেউ মরে নাকি? আমি শুনেছি এসব লাংসে ফাংসে ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু। নিতু উঠে বসলো। মদ লাংসে যাবে কেন? যায় যদি, শরীরের কি কোনো ব্যালেন্স আছে নাকি? হেলদোল করে যদি লাঞ্চে চলে যায়? বলছি, আমি কি যাব? একবার আয়, কিছু হয়ে টয়ে গেলে। সবাই শুয়ে পড়েছে। তারপর তিনি একা একা বোধহয় আরও খেয়েছিলেন। বারবার বলছিলেন তার খুব কষ্ট, তার মনে খুব জ্বালা। নিতুর পায়ের তলায় শিরশির করা শুরু হলো। কেঁদে কেঁদে বললেন, না, রেগে রেগে, মনে হয় কাউকে মারবে টারবে ঠিক করেছে।
ধুর, মারবে কেন? যার নিজের অবস্থায় মরো, চল যাই আগে দেখি। নিতু ঘরে যেতেই সোহেল বলল, এসেছিস নিতু? দেখ না, আবোল তাবোল বকছে খুব। তুই একটু দেখ, আমি তার কাপড় নিয়ে আসি। নিতু ঘরে এসে তাজ্জব বনে গেল। জামা কাপড় মোটামুটি শেষ, বিছানায় চাদরেরও অস্তিত্ব নেই। এত বমি করেছে মানুষটা, আহ! মুকুল অসহায় গলায় বলল, আমার গোসল করতে হবে। দুবার তো আমার গায়েই বমি করলো। আগে ডাকিসনি কেন আমাকে? ডাকার সুযোগ পেলেই না। এখনই তো আসতে চাইলি না। তার বন্ধুরা কই? সবগুলো বেঘরে ঘুমোচ্ছে। তুই নিজে গোসল করে আয়, আমি মাথা ধুয়ে দিচ্ছি তার। পলাশকে বল নিচের ঘর থেকে চাদর আনতে। তুই একা পারবি? নিতু গাঢ় গলায় বলল, দেখি পারি কি না। মনে মনে বলল, আমি অবশ্যই পারবো। তিনি চায় না বলে, না হলে তো আমিই তাকে সারা জীবন সামলাতাম। মাহবুব ভাইয়ের হুঁশ নেই। বমির বিশ্রী দুর্গন্ধে অসহ্য অবস্থা। চিত হয়ে শুয়ে মাহবুব ভাই অস্পষ্ট শব্দে গোঙাচ্ছেন। নিতু এই প্রথম কাঁপা কাঁপা হাতে মানুষটার গায়ে হাত রাখলো। টি শার্ট খুলতে গিয়ে নিতু টের পেল মানুষটা যতটা পাতলা দেখতে ততটা পাতলা নয়, লোহার মতো ভারী। সে মৃদু স্বরে ডাকলো, মাহবুব ভাই। মাহবুব ভাই দেখি উঠুন। এই যে আমি, উঠুন। কে শোনে কার কথা? একা পেরে ওঠা অসম্ভব। তাও টেনে নিতু কোনো রকমে তুলে বসালো। কাঁধে হাত নিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে টানলো। উফ, নাড়ানো অসম্ভব। পলাশ আর মুকুলকে নিয়ে মাহবুব ভাইয়ের মাথা ধোয়ালো, গা মুছালো, প্যান্ট বদলালো এবং সবশেষে বিছানায় চাদর বদলে শুইয়ে দিয়ে পাশেই বসে থাকলো। তোরাও তো গিলেছিস নাকি? যা ঘুমো গিয়ে, আমি আছি। তুই একা থাকবি? কিছু হলে ডাকবো তোদের। ঘুমো গিয়ে। মুকুল আর দীপু চলে গেল। পলাশ আর নিতু দুজনেরই মাহবুব ভাইকে ঘিরে একই বিছানায় শুয়ে পড়ল। শেষ রাতের দিকে নিতু নিজেকে আবিষ্কার করলো এক ভয়াবহ অবস্থায়। কাঁথার ভেতরে মাহবুব ভাই তার উড়ুতে মাথা রেখে ঘুমোচ্ছেন। স্কার্ট উঠে গেছে। মাহবুব ভাই নিশ্চয়ই নিতুর হলুদ প্যান্টিটা দেখে ফেলেছেন। আচ্ছা, তার তো হুঁশ ছিল না। দেখার কি কথা? উড়ুতে গেলেন কি করে? পলাশ কোথায় গেল? ভেগেছে? দরজাকে বন্ধ করলো। উফ, এত টেনশন আর নেওয়া যায় না। নিতু আলতো করে মাহবুব ভাইয়ের মাথাটা বিছানায় নামিয়ে উঠে বসলো। এই মানুষটা এরকম কেন? সিথান থেকে মাথা সরে নিতুর উড়ুতেই কেন চলে যেতে হবে? মাহবুব ভাই কি এর মাঝে জেগে গেছিলেন? জাগলে নিতুর উড়ুতে তো নিশ্চয়ই ইচ্ছে করে শুয়ে পড়তেন না। ওহ, বুকে আঁচড়ের লাল দাগ কেন? কোনোভাবে কি মাহবুব ভাইয়ের গালের দাড়ির খোঁচা নিতুর বুকে বসে গেছে? ও মাই গড! নিতু খুব আলগোসে মাহবুব ভাইয়ের মাথাটা বালিশে শুইয়ে দিল। তিনি বেঘরে ঘুমোচ্ছেন। নিতু শুইয়ে দিতেই মাহবুব ভাই বালিশ আঁকড়ে উপর হয়ে শুয়ে পড়লেন। নিতু চুপচাপ কিছুক্ষণ দেখলই মানুষটাকে। কি সুন্দর শরীর, বুকের কাছটা কি আদুরে রোমশ, পেটের কাছে কি দারুণ একটা দাগ, আর কোমরটা। নিতু আলতো করে চুমু খেলো মাহবুব ভাইয়ের পিঠে। উপর হয়ে মাহবুব ভাইয়ের পিঠে কিছুক্ষণ শুয়ে রইল। তারপর যখন বিছানা থেকে নামতে যাবে, মাহবুব ভাই বাঁ হাতে নিতুর স্কার্ট টেনে ধরলেন। নিতু ও মা গো বলে চিৎকার দিয়ে উঠল। মাহবুব ভাই নিতুকে আরও জোরে টেনে ধরলেন। নিতু বিছানায় পড়ে গেল। মাহবুব ভাই নিতুকে গাঢ় করে বুকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ বেশ কয়েকটা চুমু খেলেন। ঘটনার আকস্মিকতায় নিতু যেন দম নিয়েই ফুরোচ্ছে না। ওহ, মানুষটার নেশার ঘোর এখনও কাটেনি। সচেতন হলে নিশ্চয়ই বকবে নিতুকে। তুই আমার সুযোগ কেন নিলি? দুদিন পর আমার বিয়ে। নিতু ফিসফিসিয়ে বলল, ছাড়ুন আমাকে। মাহবুব ভাই গোঙালেন। নিতুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, ছাড়বো না। আশ্চর্য, ছাড়বেন না মানে? আদর করব, ইচ্ছে করছে। ইস, এত সোজা? ছাড়ুন। বড্ড কথা বলিস তুই। এই নে, মুখ বন্ধ করে দিলাম। নিতু বলতে চেষ্টা করলো, মদ খেয়ে চুমু কেন আমাকে? কথা হলো না। মাহবুব ভাই নিতুর ঠোঁট দুটো সম্পূর্ণ নিজের করে নিলেন। শক্তিতে না পেরে মাহবুব ভাইয়ের পিঠে ঘুষি মারল সে। মাহবুব ভাই কেশে মুখ সরিয়ে নিলেন। বুকের সঙ্গে আবার চেপে ধরলেন নিতুকে। আপনি এরকম কেন করছেন? দুদিন পর না আপনার বিয়ে? কেন, বিয়ে ছাড়া কি কিছুই করা যায় না নাকি? আদর করতে বিয়ের কোনো দরকার নেই। নিতু মাহবুব ভাইয়ের বুকের ভেতরে কুকড়ে যেতে থাকলো। তুই কি নরম রে নিতু, মনে হচ্ছে অরেঞ্জ জেলি। ওহরে! এবার তিনি নিতুর গালে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানবীয় চুমুটা খেতে খেতে বললেন, জামা খোল, কুইক। ও মা গো মা, না না না! চিৎকার দিবি না, চুপ। নিতু টপের গলাটা শক্ত করে ধরল। টপ খুলবো না আমি। আমি খুলছি। তোর জামার চেইন কই রে?
চেইন কেন খুলবেন? এজন্য খুলবো বলে মাহবুব ভাই চেইনের অপেক্ষা করলেন না, নিতুর টপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ঝড় বইয়ে দেওয়া আদরে নিতু মরেই যাচ্ছিল প্রায়। মাহবুব ভাই অস্থিরভাবে গোঙাতে লাগলেন। নিতু আবার ফিসফিসিয়ে বলল, আপনি হুঁশে নেই, ছাড়ুন, পরে তো আমাকেই বকবেন। এত নড়ছিস কেন? ইস, বুঝিস না কোনো কিছু? ছাড়ুন প্লিজ, এটা ঠিক হচ্ছে না, মা গো মা। মাহবুব ভাই নিতুর কথা শুনলেন না। তিনি তার মতো করে পাগলামি করতে লাগলেন। গাঢ় স্পর্শে নিতুর সব কাহিল করে দিতে লাগলেন। নিতুর নিজেকে সামলানোর শক্তি যেন ছিলই না, ধস্তাধস্তি করেও কুলাচ্ছিল না। ইনারও পড়েছিস? দুনিয়ার টাইট ফাজিল, এত টাইট পরার কি ঠিক? মাহবুব ভাই নিতুর টপটা খুলে নিলেন, ইনারের ফিতেটা নামিয়ে নিলেন। নিতু কিছু একটা বলে চেঁচাতে চাইলেও কিন্তু তার গলা দিয়ে কিছুতেই আওয়াজ বেরোলো না। তার মনে হলো সেই পৃথিবীতে নেই, এই সময়ে নেই, এই মুহূর্তেও নেই। সে হারিয়ে গেছে অন্য জগতে, যেখানে আশেপাশে শুধু অনুভূতির রাজত্ব চলছে। দেখ, তোর এখানে রাবারের দাগ হয়ে গেছে, এত টাইট ইনার আর কখনোই পরবি না, এটা পরার কি দরকার? মাহবুব ভাই এবার আরও ভয়ানক কাজ করলেন। নিজের ঠোঁট ছুঁয়ে দিলেন নিতুর বিশেষ জায়গায়, আলতো আঁচড়ে কামড়ে সব একাকার করে দিতে লাগলেন। নিতু তার মাথার চুলটা ইচ্ছে মতো টেনে ধরল, তাতেও কাজ হলো না। দুহাতে মুখটা ঠেলে দিয়েও কাজ হলো না। নিতু বিড়বিড় করতে লাগলো, এত পাগলামো কেন করছেন? এই অঘটন আমি কিভাবে সামাল দেব? একদম কথা বলবি না। মাহবুব ভাই অন্য হাতে নিতুর প্যান্টির রাবারটা টানতেই নিতু ফিসফিস করে বলল, আমার পিরিয়ড চলছে। আমি প্যান্টি ধরতেই পিরিয়ড হয়ে গেল? সত্যি, হাত সরান। তুই মিথ্যে বলছিস দেখি। না প্লিজ, হাত সরা, আমি চেক করব। মাহবুব ভাইয়ের হাত কথা শুনল না। উপস বাল, এই বাল কখন থেকে শুরু হলো? এটা থার্ড ডে। ওহ, তাহলে তো অনেক দিন, কিচ্ছু হবে না। না না, মরে যাব আমি। দেখতে পাচ্ছিস না আমি মরে যাচ্ছি? এই দেখ, নিঃশ্বাসটা দেখ, মরে যাওয়ার আগেই নিঃশ্বাস। মাহবুব ভাই উঠে বসলেন, নিতুর স্কার্টটা খুলে ছুঁড়ে ফেললেন দূরে। তারপর গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই এত সুন্দর নিতু, মাথা ধরিয়ে দেওয়া সুন্দর। এই যে আমার 1000 ডিগ্রি ব্যথায় মাথা ধরে গেছে, চুলের গোড়ায় ব্যথা করছে, লাল নীল ব্যথা। দেখি কাত হ। মাহবুব ভাই নিতুর চুলে মুখ ডুবিয়ে দিলেন। নিতু যেন কোনোভাবেই শরীরটাকে থামাতে পারছিল না, কিছুতেই না। কি করে পারবে? সেও তো মন থেকে পছন্দ করে মানুষটাকে, ভালোবাসে। ভালোবাসার কথা মনে হতেই নিতু লাফ দিয়ে উঠে বসলো। আকাশ ফাটানো চিৎকার দিয়ে বলল, হবে না, কিছুতেই না, আমি পারবো না। ভালোবাসার মানুষটাকে এরকম বেহুশে সে একদম ভুল করতে দেবে না, কিছুতেই না। হুঁশে থেকে 1000বার আদর করলেও নিতু মানা করতো না। নিতু উঠে বসবার চেষ্টা করলো। মাহবুব ভাই শক্ত করে নিতুর কোমর জড়িয়ে ধরলেন, নিজের সঙ্গে চেপে ধরে মাতাল কণ্ঠে বলল, পারবি, বললাম তো, কিচ্ছু হবে না, আমি একটু ব্যথা দেব না তো। আপনি উঠুন, একদম সরুন। কি চাস, এক্ষুনি মরে যাই আমি? দে, গলা টিপে দে। বলেই নিতুর পেটের উপর এলোপাথারি চুমু খেতে লাগলেন। নিতুর কান্না পেয়ে গেল। এই আদর থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিতুর জন্য মরণ কষ্ট। তাও নিতু তো পছন্দ করে মানুষটাকে। নিতু মাহবুব ভাইকে এবার প্রচণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মরে গেলে মরে যান, তাও হবে না, একদম না। ভয় পাচ্ছিস কেন? আমি থাকলে তোর কিসের ভয়? ভয়, আপনাকেই তো ভয়। মেইন ভয়ের উৎসই তো আপনি। নিতু টপটা নিয়ে দ্রুত পড়ল। স্কার কোথায় ফেলেছেন দেখি? কিছুই বুঝিস না তুই, পায়ে ধরছি, প্লিজ নিতু, একটুই তো। মাহবুব ভাই সত্যি সত্যি নিতুর পা ধরে ফেললেন। এই দেখ, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। দেখি হাতটা দে, এদিকে দেখ, আমার সব ধ্বংস হয়ে যাবে এক্ষুনি। হলে হবে, ইউ আর নট ইন সেন্স। ছাড়ুন। নিতু শক্ত একটা কিল বসিয়ে দিল মাহবুব ভাইয়ের নাকে। মাহবুব ভাই ধাপ করে বিছানায় পড়ে গেলেন। অস্পষ্ট কিছু একটা বলে বকলেন নিতুকে। হাত পা ছোড়াছুড়ি করলেন বিছানায়, বালিশ ছুঁড়ে ফেললেন, চাদর ছুঁড়ে ফেললেন।